প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন জনাব মেজবাউল আজম সওদাগর, চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত। আমরা শুরুতেই যাব প্রফেসর নজরুলের কাছে। আমরা জানি 1949 সালে আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1955 সালে দলটি থেকে মুসলিম নামটি ঝেড়ে ফেলা হয়, এরপরে হয়ে দাঁড়ায় আওয়ামী লীগ। এবং আপনি নিশ্চয়ই জানেন যে প্রতিষ্ঠার পর থেকেই এই আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য কিন্তু সংগ্রাম করেছে এবং পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন করেছে এই দলটি। কিন্তু সেই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা যাওয়ার পর 1975 সালের 25শে জানুয়ারি চতুর্থ সংশোধনের মাধ্যমে গণতন্ত্রের কবর রচনা করল। এই চতুর্থ সংশোধনের প্রেক্ষাপট কিভাবে তৈরি হয়েছিল? বাংলাদেশের স্বাধীনতার আগের যে আওয়ামী লীগ এবং স্বাধীনতার পরের যে আওয়ামী লীগ, এই দুই আওয়ামী লীগের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য আছে। কারণ আমরা দেখেছি যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, যেটি আপনি বলেন 1949 সালে, এরপরে 1955 সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে তারা চেষ্টা করেছে তাদের ভাষায় যে একটা অসাম্প্রদায়িক দল হিসেবে তারা প্রতিষ্ঠিত হবে। সেই আওয়ামী লীগে নেতৃত্ব দিয়েছিল কারা? সেই আওয়ামী লীগে নেতৃত্ব দিয়েছিল একসময় আমরা দেখেছি মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল মনসুর আহমদ, আতাউর রহমান খান, এই মানের এবং মাপের লোকজন। এদের তিনটা বড় গুণ ছিল আমি বলবো এই নেতাদের মধ্যে। তার মধ্যে একটা হচ্ছে যে তাদের শিক্ষাগত যোগ্যতা ছিল অসাধারণ। তাদের প্রায় বলতে গেলে সবাই যেমন বড় রাজনীতিক ছিলেন, সাংবাদিক ছিলেন এবং তারা লেখালেখিতে ব্যস্ত ছিলেন, প্রতিষ্ঠিত আইনজীবী ছিলেন এবং অনেক লেখালেখি তারা করেছেন, সাহিত্যিক ছিলেন। আবুল মনসুর আহমদের কথা আমরা যদি বলি, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কথা নাই বা বললাম। তো তৎকালীন যে লিডারশিপ, সেই লিডারশিপের একটা প্যাটার্ন ছিল, তাদের দূরদৃষ্টি ছিল, চিন্তাভাবনা ছিল অসাধারণ। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে আওয়ামী লীগকে আমরা দেখি, বিশেষ করে শেখ মুজিবুর রহমান সাহেবের কথা আমি বলবো, যে তাদের মানের বা তাদের কাছের নেতৃত্বের জায়গাটায় ছিলেন না, যেটা হলো বাস্তব কথা। তো এখন 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 আপনি যেটা বলেন যে এই আওয়ামী লীগ তো অনেক রাজনৈতিক আন্দোলন করেছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে, এবং এমনকি একথা তো সত্য যে বাংলাদেশের 1971 সালে এমনকি মুক্তিযুদ্ধেও এই দলটি নেতৃত্ব দিয়েছে। তাজউদ্দিন আহমদ এবং অন্যদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই আওয়ামী লীগের মাধ্যমে। সেই আওয়ামী লীগ কেন এই গণতন্ত্রকে হত্যা করলো, এটা তো কথা ছিল না। এবং আপনি যদি দেখেন যে আওয়ামী লীগের যে সেই 1954 সালে যুক্তফ্রন্টের ম্যানিফেস্টো, তারপরে যে তাদের যে দলীয় প্রচারণা এবং যে বক্তৃতা বিবৃতি তারা দিয়েছে, এবং এমনকি 1970 সালের যে তাদের নির্বাচনের যে ম্যানিফেস্টো, সেখানে সবসময় তারা গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা তারা বলেছে। এবং সেই হিসেবে 1972 সালেও আমরা দেখলাম যে সংবিধানে গণতন্ত্রের কথাই বলা হলো। তো তাহলে কেন এই চতুর্থ সংশোধনীর দরকার হলো? এক্ষেত্রে আমি বলবো মোটা দাগে তিনটি কারণ আছে। একটা কারণ হচ্ছে যে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একটা প্রভাব ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বের উপরে, এবং বিশেষ আওয়ামী লীগের নেতৃত্বের একটা বড় অংশের উপরে। যেমন আমরা শেখ ফজলুল হক মনির কথা বলতে পারি এবং ক্যাপ্টেন মনসুর আলীর কথা বলতে পারি, পার্টিকুলারলি দুইজনের কথা বলতে পারি, যে যাদের সাথে সবসময় ঢাকায় নিযুক্ত যে সোভিয়েত যে অ্যাম্বাসেডর বা যে অ্যাম্বাসি, তাদের সবসময় যোগাযোগ ছিল। এবং এটা এমনকি আমাদের রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন, প্রফেসর তালুকদার মনিরুজ্জামান তার এক লেখাও বলেছেন যে মূলত এই চতুর্থ সংশোধনী বা একদলীয় একটা যে ব্যবস্থায় যাওয়া, এই ব্যবস্থাটায় গিয়েছে সোভিয়েত ইউনিয়নের পরামর্শে, এবং বিশেষ করে শেখ ফজলুল হক মনি এবং ক্যাপ্টেন মনসুর আলী। তো তারা এইটা একটা করেছে। আর সেকেন্ড আরেকটা যেটা করেছে সেটা হচ্ছে যে তৎকালীন সময় এক ধরনের যে শাসন করতে গিয়ে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে, এরপরে করাপশন হয়েছে, এরপরে দুর্ভিক্ষ হয়েছে, তারপরে 74 সালের যে দুর্ভিক্ষ। তো এই সকল পরিস্থিতির কারণে আবার অন্যদিকে যে এগুলি নিয়ন্ত্রণ করতে গিয়ে এমনকি সেনাবাহিনীর সাথেও আওয়ামী লীগ
দল হিসেবে তাদের একটা মুখোমুখি অবস্থান দাঁড় করিয়ে গেছে। যখনই সেনাবাহিনী কাউকে এরকমের দুর্নীতিবাজ অথবা এরকমের কোনো মানে অ্যান্টি স্টেট অথবা অ্যান্টি সোসাইটি এলিমেন্টকে ধরতে গেছে, দেখছে সে আওয়ামী লীগের নেতা অথবা কর্মী, এবং সেখানে পরে সেনাবাহিনীও সেটা সাস্টেইন করতে পারে নাই। আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের হস্তক্ষেপে দেখা গেছে তাদের বিচার করা তো দূরের কথা, ধরার সাথে সাথে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে এই যে একটা মানে আমি বলবো যে এক ধরনের অরাজক একটা পরিস্থিতি, একদলীয় শাসন কায়েম করার পেছনে যেটা আমরা সবসময় বলে থাকি, ভোটাধিকার না থাকলে হয় না, মানে ভোটাধিকার থাকলে এই কাজটি হয়। এবং ৭৩ নির্বাচন কিন্তু একটা বড় ফ্যাক্টর, তাদের চরিত্র কিন্তু তখন ফুটে উঠে যে আসলে আওয়ামী লীগটা কি। ৭৩ নির্বাচন দেখেন, আমরা জানি যে ৭৩ খুব স্বাভাবিকভাবেই মনে করা হয়েছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু ৭৩ নির্বাচনেও কিন্তু একেবারে অবাধ সুষ্ঠু হয় নাই। তার কারণ হচ্ছে যে কোনো আসন কিন্তু ভোট ডাকাতি হয়েছে, এবং অন্তত ৮টা আসন ছিল যাদেরকে ঘোষণা করা হয়েছিল এরা বিজয়ী হয়েছেন, পরবর্তী সময় দেখা গেল যে এরা আসলে বিজয়ী করা হয়নি। তাই এইটা কেন হলো? এইটাকে আমি বলবো যে পলিটিক্যাল সায়েন্টিস্ট আমাদের দেশেরই কলাম্বিয়া ইউনিভার্সিটি বেসড, উনি হচ্ছেন প্রফেসর রৌনক জাহান। উনি কিন্তু তার বইয়ে এটাকে বলছেন যে ওভার কিলিং দ্য অপোজিশন, অর্থাৎ বলছেন যে এমনভাবে আওয়ামী লীগ বিজয় লাভ করবে যাতে অপোজিশন শুধু কিল্ট হবে না, ওভার কিল্ট হবে, অর্থাৎ একটা আসনও তারা লাভ করতে পারবে না। এইটা একটা ছিল। আমি বলবো যে এর সাথে শেখ মুজিবুর রহমান সাহেবের তার একটা প্রবণতা ছিল যে একটা টোটাল পাওয়ার ক্যাপচার করা, এবং দল হিসেবে আওয়ামী লীগ চেয়েছে যে রাষ্ট্র এবং যে দল সেটাকে একাকার করে দিতে, এবং এটা দিয়েছেও। অর্থাৎ রাষ্ট্র এবং দল যে দুটি আলাদা এন্টিটি, এটার মধ্যে যে পার্থক্য করতে হয় সেটা তারা করে নাই। অর্থাৎ এমনকি রাষ্ট্রকে দলের অধীনে নিয়ে এসেছে, কারণ যারা প্রশাসনে ছিল প্রশাসকদেরকে ডমিনেট করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ আরোপ করেছে। অর্থাৎ দল আর রাষ্ট্র যে একটা এন্টিটি আছে সেটা তখন বোঝা যায় নাই। অর্থাৎ যাই রাষ্ট্র তাই দল, যাই দল তাই রাষ্ট্র। তো এইরকমের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এইটা আমি বলবো যে ইন্টারনাল এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর এক্সটার্নালি আমি যে বললাম যে বিশেষ করে আমরা জানি যে মুক্তিযুদ্ধে আমাদের সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, স্বাভাবিকভাবেই সোভিয়েতপন্থী যারা এমনকি বাম ঘরানার যারা নেতৃবৃন্দ ছিলেন, প্রো মস্কো যাদেরকে আমরা বলি, তারা এই চতুর্থ সংশোধনী বা একদলীয় যে শাসন ব্যবস্থা এটা কায়েম করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জনাব মেজবাউল আজম সওদাগর, আপনার কাছে আমরা যে জিনিসটা জানতে চাইব সেটি হলো যে এই যে চতুর্থ সংশোধনী হয়ে গেল, তখন সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থার কি ধরনের পরিবর্তন চলে আসলো? সংবিধান এবং রাষ্ট্র ব্যবস্থায় যে পরিবর্তনের কথাটা আপনি বললেন, বলবো যে একটা ব্যাপক ধরনের পরিবর্তন এসেছিল। পুরো এন্টার স্টেট সিস্টেমের বেসিক স্ট্রাকচারটা ভেঙে দেওয়া হয়েছিল। বেসিক স্ট্রাকচার বলতে প্রত্যেকটা দেশের সংবিধানে এমন কিছু বিধিবিধান থাকে যে বিধিবিধানগুলোতে রাষ্ট্র ওইগুলোতে কখনো চেঞ্জ করতে চায় না। যেমন একটা এক্সাম্পল বলি যে বাংলাদেশ হইবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এবং সেই রাষ্ট্রের যে শাসক তারা জনগণের ভোটে নির্বাচিত হইবেন। এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার। কোনো রাষ্ট্র কখনো এই কথা বলতে পারে না একজন ব্যক্তি ভোট ছাড়াই তিনি নির্বাচিত হইবেন এবং তিনি একটা আজীবন সময়ের জন্য বা আনলিমিটেড সময়ের জন্য তিনি রাষ্ট্রপতি থাকবেন। এই কথাটা রাষ্ট্র কখনো সংবিধানে বলতে পারে না। এই জন্য আমরা এটাকে বলি যে বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন। সো বেসিক স্ট্রাকচারে কিন্তু কোনো চেঞ্জ সহজে আনা হয় না, মানে আনা যায় না আর কি। এখন আপনি বললেন যে কি পরিবর্তন হয়েছিল, তো মোটা দাগে 7টি জায়গায় পরিবর্তন এসেছিল। 7টি জায়গা কি যদি আমি বলি, প্রথম হচ্ছে যে এটা পার্লামেন্টারি ফর্মস অফ গভর্নমেন্ট ছিল, সেখান থেকে প্রেসিডেন্সিয়াল ফর্মস অফ গভর্নমেন্টে পরিবর্তন করা হয়েছে। এবং সেটি কিন্তু আমরা যেটা প্রেসিডেন্সিয়াল ফর্মস অফ গভর্নমেন্ট বলতে যা বুঝি সেটি কিন্তু না, নিজেই নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করা এবং ভোট ছাড়াই নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করা। 2 নম্বরে হয়েছিল ওয়ান পার্টি সিস্টেম একটা করা হয়েছিল, একটা জাতীয় দল ঘোষণা করার কথা বলা হয়েছিল, এবং রাষ্ট্রে আর কোনো রাজনৈতিক দল থাকবে না, শুধু একটি মাত্র দল থাকবে, যেই দলের প্রধান হবেন শেখ মুজিবুর রহমান এবং তার নেতৃত্বে সেই দল চলবে, একটি মাত্র দল। এই মুহূর্তে চীনে এবং উত্তর কোরিয়া যেরকম রয়েছে জাস্ট সেরকম। আচ্ছা, 3 নম্বরে হচ্ছে যে পার্লামেন্টের পাওয়ারকে কার্টেল করা হয়েছিল, মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থাকলেও তো একটা পার্লামেন্ট থাকে, কিন্তু সেই পার্লামেন্টের কোনো পাওয়ার বলতে একবারে জিরো বলা হয়েছিল। এই জিরোটা কি,
সেটাও ব্যাখ্যা করব আমি পরে। পার্লামেন্টের কোনো পাওয়ার নেই, পার্লামেন্টের পাওয়ারটা কার্টেল করা হয়েছিল। তারপরে আপনার জুডিশিয়ারি যদি বলেন আপনি, যে জুডিশিয়ারিতে একটা পরিবর্তন আনা হলো এরকম যে জুডিশিয়ারির জাজদেরকে যে নিয়োগ করা হয়, সেই জাজদেরকে সংবিধানে বলা ছিল যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ করবেন এবং অন্য বিচারপতিদেরকে প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে তিনি নিয়োগ করবেন। সেই বিষয়টা তিনি ডিলিট করে দেওয়া হলো এখানে, মানে বিচার বিভাগে এই ধরনের একটা বড় পরিবর্তন আনা হলো। তারপর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, একটা দেশের মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস বলে একটা বিষয় থাকে আর কি। আপনি জানেন আমাদের সংবিধানে 18টা ফান্ডামেন্টাল রাইটসের কথা তখন থেকেই 72-এর সংবিধান থেকেই বলা হয়েছিল। এই রাইটসগুলোকে স্টপ করা হয়েছিল, ফান্ডামেন্টাল রাইটস বলে কোনো কিছু নাই। ইন এডিশন ফান্ডামেন্টাল রাইটসকে এনশিওর করার জন্য বিচার বিভাগকে যে পাওয়ার দেওয়া হয়েছিল, যে একটা মানুষ মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে সেটা বিচার বিভাগ যে সেটাকে প্রোটেকশন দিবে, সেই বিচার বিভাগের সেই ক্ষমতাটাকেও রহিত করা হয়েছিল। তারপরে হয়েছিল যে লোকাল গভর্নমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে লোকাল পিপলরা লোকাল বিষয়ে তাদের ডেভেলপমেন্টের জন্য তারা ডিসিশন মেকিং প্রক্রিয়া অংশগ্রহণ করবে। দিস ইজ ডেমোক্রেসির ফান্ডামেন্টাল একটা ভ্যালু, যে লোকাল পিপলরা স্টেট ডিসিশন মেকিং প্রক্রিয়ায় পার্টিসিপেট করবে। এই যে বলা হয়েছে সংবিধানে এই কথাটা, এই অপশনটা ডিলিট করে দেওয়া হয়েছিল। রাষ্ট্রীয় ডিসিশন মেকিং প্রক্রিয়ায় জনগণের কোনো অংশগ্রহণ থাকবে না। আর ফাইনালি যেটা বলা হয়েছিল যে প্রেস ফ্রিডম, যে 4টা সংবাদপত্র ব্যতীত আর কোনো সংবাদপত্র থাকবে না এবং কোনো সংবাদপত্র সরকারের সমালোচনা করতে পারবে না। এর মানে হলো যে এই যে চতুর্থ সংশোধনের পর আসলে গণতন্ত্র বলে কিছু থাকলো না, এই তো। ডেফিনেটলি 7টা জিনিস হচ্ছে, আপনি যদি বলেন যে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য স্টেট, মানে বেসিক স্ট্রাকচারটাকে একবারে ভেঙে দেওয়া হয়েছিল। প্রফেসর নজরুল, আমরা দেখলাম এই বাকশাল প্রতিষ্ঠা হওয়ার পরে বা চতুর্থ সংশোধনের পর রাষ্ট্রপতি হয়ে গেলেন নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী। কেমন ক্ষমতার অধিকারী হলো আমাদের একটু জানাবেন? রাষ্ট্রপতির যে স্বৈরাচারী হওয়া, বা এটাকে যেমন পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছেন যে কনস্টিটিউশনাল কু, এবং এই যে কনস্টিটিউশনাল কুয়ের যে কনসেপ্টটা, এটার মূল কেন্দ্রবিন্দুতেই আছেন হচ্ছে রাষ্ট্রপতি। অর্থাৎ রাষ্ট্রপতিকে শুধু নির্বাহী বিভাগের কর্তৃত্ববাদী বা ক্ষমতাবান ব্যক্তি পরিণত করেনি, রাষ্ট্রপতিকে বিচার বিভাগের উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্রপতিকে আইনসভার বা পার্লামেন্টের উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের যে 3টা অঙ্গ, এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি, এই 3টা অঙ্গের এক্সিকিউটিভ আছেন, বাকি 2টি যে অর্গান জুডিশিয়ারি এবং লেজিসলেচার, এই 2টি অঙ্গের উপরে নিরঙ্কুশ কর্তৃত্ব রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা থেকে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায় পদার্পণ করা হয়। তো রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা পদার্পণ করলে অসুবিধা নেই, রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা একটা এস্টাবলিশড একটা ডেমোক্রেটিক ফর্ম, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু এই যে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, এটাকে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা বললে ভুল হবে, এটাকে আমি বলবো সোকল্ড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। কেন আমি সোকল্ড বলতেছি? এর একটা কারণ হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের একটা বড় জায়গা হচ্ছে সেপারেশন অফ পাওয়ার বা ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। এই তত্ত্বটা একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট মন্টেস্কু, ফ্রেঞ্চ পলিটিক্যাল সায়েন্টিস্ট, 1762 সালে উনি একটা বই লিখছেন, এই বইটার নাম হচ্ছে দ্য স্পিরিট অফ লস। সেখানে তিনি এই কথা বলেছেন যে সেপারেশন অফ পাওয়ার এটা কি? এটা হচ্ছে যে রাষ্ট্রের যে 3টি অঙ্গ, এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি, এই 3টি অঙ্গ আলাদাভাবে স্বতন্ত্রভাবে এক অঙ্গের থেকে অন্য অঙ্গের প্রভাব মুক্ত হয়ে তারা তাদের ক্ষমতা এবং দায়িত্ব পালন করবে। অর্থাৎ কোনো অঙ্গকে হস্তক্ষেপ করতে পারবে না, আর স্বাধীনভাবে তারা এটা করবে। তো এতে কেন এটা করা হয়েছে? কারণ এটা করলে তাহলে প্রত্যেকটি অঙ্গ তারা এফেক্টিভলি কাজ করতে পারবে। এটি হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। কিন্তু এইখানে কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি নাই, এটা ভায়োলেট করা হয়েছে। কারণ প্রেসিডেন্ট শুধু এক্সিকিউটিভের প্রধান না, ইভেন প্রেসিডেন্টকে বিচার বিভাগের উপরে খবরদারি বা কর্তৃত্ব করার ক্ষমতা দেওয়া হয়েছে, প্রেসিডেন্টকে পার্লামেন্টের উপরে ক্ষমতা বা কর্তৃত্ব করার ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে সংসদের অবস্থা তখন কি দাঁড়ালো? সংসদের অবস্থা দাঁড়ালো, সংসদ হলো একটা ইউজলেস একটা ফোরাম, ইটস জাস্ট এ রাবার স্টাম্প। কারণ 72 সালে ইভেন সেই সংবিধানও তো শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে করা হয়েছে। 72 সালের সংবিধানে বলা হয়েছে যে সংসদ যদি কোনো আইন পাশ করে তাহলে সেটা প্রেসিডেন্টের কাছে যাবে এবং প্রেসিডেন্ট সেটা সাইন করবেন নর্মালি এবং সেটা আইনে পরিণত হবে। অর্থাৎ সংসদ যদি আইন পাশ করে তাহলে প্রেসিডেন্ট ওটাকে বেটো দিয়ে ওটাকে বাতিল করার কিন্তু ক্ষমতা নাই সংসদীয় পদ্ধতির ব্যবস্থায়।
কিন্তু এখানে কিন্তু প্রেসিডেন্টকে ক্ষমতা দেওয়া হলো যে প্রেসিডেন্ট যদি মনে করেন যে ইনি বাতিল করবেন, সাথে সাথে তিনি ভেটো দিয়ে বাতিল করবেন, অর্থাৎ অ্যাবসলিউট একটা ভেটো পাওয়ার তাকে দেওয়া হলো। তারপরে হচ্ছে বিচার বিভাগের ক্ষেত্রেও তাই, প্রেসিডেন্টের কর্তৃত্ব, বিচার বিভাগের যে স্বাধীনতা, এটা অ্যাবসলিউটলি নষ্ট করে দেওয়া হয়েছিল। কারণ বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে 3টি শর্তের উপরে। একটা হচ্ছে বিচারকদের ফেয়ার সিলেকশন, আর একটা হচ্ছে বিচারকদের যে টেনিউর বা তাদের চাকরির এটা নিরাপত্তা, আর একটা হচ্ছে তাদের পর্যাপ্ত বেতন ভাতা এবং সুযোগ সুবিধা, প্রিভিলেজ, এটা লাগে। তো এখন বিচারকদের নিয়োগের ক্ষেত্রে কি হয়েছে, যে মূল সংবিধানে বলা ছিল যে বিচারকরা নিয়োগপ্রাপ্ত হবেন, বিশেষ করে সুপ্রিম কোর্টের যে অ্যাপেক্স কোর্ট আমাদের, সেই অ্যাপেক্স কোর্টের বিচারকরা নিয়োগপ্রাপ্ত হবেন, প্রেসিডেন্ট প্রধান বিচারপতিকে নিয়োগ দিবেন এবং প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সুপ্রিম কোর্টের অন্যান্য জাজদেরকে নিযুক্ত করবেন। কিন্তু এখানে পরামর্শটা বাদ দিয়ে দেওয়া হলো, অর্থাৎ ইচ্ছে মতো প্রেসিডেন্ট বিচারকদেরকে নিয়োগ করতে পারবেন। এরপরে আসেন আপনার যে বিচারকদের যে চাকরির যে নিরাপত্তা, সেক্ষেত্রে কি বলা হলো, সেক্ষেত্রে আগে যেটা ছিল যে মূল সংবিধানে, যে কোনো বিচারকের বিরুদ্ধে যদি 2টি অভিযোগ আসে, একটি হচ্ছে ইনক্যাপাসিটি, আরেকটি হচ্ছে তারা যদি মিসবিহেভিয়ার করেন, মিসকন্ডাক্ট করেন, তাহলে পার্লামেন্টের 2/3 সদস্যের 2/3 মেজরিটি তাদের অনুমোদনের প্রেক্ষিতে বিচারকদের অপসারণ করা যাবে, ইমপিচ করা যাবে। কিন্তু এখানে কি বলা হলো, এখানে এই পার্লামেন্টের ক্ষমতাকে রহিত করে দেওয়া হলো। এখানে বলা হলো যে আগে যেখানে পার্লামেন্টের 2/3 মেজরিটি এটা নির্ধারণ করতে পারত যে কোনো বিচারক এই যে 2 অভিযোগ এর একটি অভিযোগেও তিনি অভিযুক্ত হয়েছেন কিনা, এটা প্রুফড হয়েছে কিনা, কিন্তু এখন আর প্রুফ করার কোনো দরকার নাই, এটা সম্পূর্ণ প্রেসিডেন্টের হাতে দিয়ে দেওয়া হলো। বিচার বিভাগ বলে আসলে কিছু নাই, মানে প্রেসিডেন্টের হাতে দিয়ে হলো, প্রেসিডেন্ট যদি মনে করেন, তিনি যদি মনে করেন সে মিসকন্ডাক্ট করছে, সাথে সাথে তাকে বাতিল করে দেবে। এটা হলো পার্লামেন্টের। আমি এটা বলে শেষ করতেছি, সবচেয়ে যে জঘন্য যে ব্যবস্থাটা হলো সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট হাতে এত ক্ষমতা দেওয়া হয়েছে যে রাষ্ট্রের যে কোনো কর্মকর্তা কর্মচারীকে প্রেসিডেন্ট যে কোনো অবস্থায় বিদায় করে দিতে পারতেন। এবং তখন একটা অর্ডার, মানে প্রেসিডেন্সিয়াল অর্ডার করা হলো, PO 9 বলা হয়, প্রেসিডেন্সিয়াল অর্ডার 9। এই অর্ডার 9-এর আলোকে যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিদায় করে দেওয়া হতো, প্রেসিডেন্ট যদি মনে করতেন বরখাস্ত করে দিতেন। এবং তখন যারা এখন বিউরোক্রেসিতে আছেন বা সরকারি চাকরি করেন ওই সময়, তাদের মধ্যে একটা কথা ছিল যে তারা প্রত্যেকে সকালবেলা পত্রিকার খবর দেখে তারপর অফিসে যেতেন যে তাদের চাকরি আছে কিনা, এরকম একটা অবস্থা ছিল। তো কাজেই এইভাবে মানে প্রেসিডেন্ট মানে অল পাওয়ারফুল একজন প্রেসিডেন্ট, কোনো ক্ষমতার কোনো তার চেকস অ্যান্ড ব্যালেন্স বলতে কিছু ছিল না, তাকে যে নিয়ন্ত্রণ করা হবে সেটা ছিল না, আর জবাব দিয়ে তো প্রশ্নই আসে একদম ছিল না। এবং আরেকটা দিক হচ্ছে যেটা এটা বলা দরকার, সেটা হচ্ছে যে ইভেন এস্টাবলিশড প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টও প্রেসিডেন্ট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল এবং ইলেক্টেড ফর এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম, নট ফর ইনডেফিনিটলি। কিন্তু এখানে বলা হলো যে প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্ট হবেন, অর্থাৎ শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি অনির্দিষ্টকালের জন্য প্রেসিডেন্ট থাকবেন, তাকে আর সাধারণ আমৃত্যুই বলা যায়। হ্যাঁ, আমৃত্যুই সেটা। তাহলে এখন এটা গণতান্ত্রিক হয় কিভাবে? একজন শাসক সে যখন সারা জীবনের জন্য শাসক থাকবেন, জনগণের ম্যান্ডেটের দরকার হবে না, ইলেকশনের দরকার হবে না, জনরায়ের দরকার হবে না, তাহলে এটা তো গণতন্ত্র হতে পারে না। কাজে এটা ছিল গণতন্ত্রের নামে একটা প্রহসন, সিম্পলি চতুর্থ সংশোধনী, এবং যে কারণে এটা ওয়ার্ক করে নাই। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং জনাব মেজবাউল আজম সওদাগর। আমরা জনাব মেজবার কাছে যাব। বাকশাল হলো, এরপরে দেশের অবস্থাটা কি দাঁড়ালো আসলে, এটা আপনার কাছে জানতে চাইব। এর আগে আমাদের একটু জানার আগ্রহ রয়েছে, যেটা প্রফেসর নজরুল বলছিলেন যে এইখানকার যে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যে দূতাবাস, তারা কীরকমভাবে সক্রিয় ছিল এবং এই বাকশাল প্রতিষ্ঠার পেছনে বাম যারা ছিলেন, বিশেষ করে মস্কোপন্থী কমিউনিস্ট পার্টি, যেটা আমরা সিপিপি বলি, তাদের ভূমিকাটা কিন্তু আরও স্পষ্ট হওয়া দরকার। ইদানিং তারা বলার চেষ্টা করে তারা এর সঙ্গে তত বেশি জড়িত ছিল না। আসলে কি ছিল? আমরা এটা রিসার্চ করতে গিয়ে দেখি যে সিপিবির বর্তমান যে বক্তব্য, এই বক্তব্যটি ঠিক নয়। কারণ এই বক্তব্যের পিছনে আমরা কোনো তথ্য প্রমাণ আমরা পাই না, বরং আমরা এটাই তথ্য প্রমাণ পাই যে বাকশাল তো আসলে যখন হয়ে যাওয়ার পর তো আসলে রাজনৈতিক দল নাই,
কিন্তু সিপিবির নেতৃত্ব সেখানে বাকশালে যোগ দিয়েছিল এবং পরবর্তীতে তাদের বক্তৃতা বিবৃতিতে আর পত্রিকায় আপনি পাবেন যে এটার পক্ষে তারা যুক্তি দিয়েছিল যে এটিকে একটু বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছিল এবং এখানে তারা যোগ দিয়েছিল। সুতরাং সিপিবির যদি কেউ বলে থাকে যে আমরা বাকশালে যোগ দেই নাই, এটি একবার ঐতিহাসিকভাবে একটি মিথ্যা, এটি প্রমাণিত হবে। বাকশালে যোগ না, তাদের ব্যাপারে যে অভিযোগটা শুরু থেকেই ছিল শেখ মনিকে ঘিরে, সেটি হলো এই শেখ মুজিবকে এই ধরনের একটি একদলীয় শাসন কায়েমের করার পেছনে শেখ মনির কি ধরনের ভূমিকা ছিল আমরা ইতিহাস থেকে জানি, এবং এই শেখ মনিকে প্রভাবিত করার পেছনে কিন্তু বামরা, বিশেষ করে সিপিবি জড়িত ছিল। রাইট, আপনি সঠিক বলেছেন। এবং এখানে আমি সোভিয়েত কানেকশনটা একটু বলতে চাই যে সোভিয়েত এম্বাসির সাথে শেখ মনি বা তৎকালীন আওয়ামী লীগ নেতৃত্বের শেখ মনির মাধ্যমে এক ধরনের বড় ধরনের যোগাযোগের তথ্য আমরা পাই এবং এটা তথ্য পাওয়া যায়, প্রকাশ্যে ওরকম কোনো কিছু পাওয়া যায়নি। কিন্তু বাকশালের যে পরিকল্পনাটা করা হয়েছিল, যে বাকশালের পরিকল্পনাটা কারা করেছিল, এটা বাকশাল তৈরির আগে আমরা দেখেছি পার্লামেন্টারি বোর্ডের পার্লামেন্টারি কমিটির একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে অনেকেই এটার বিরুদ্ধে বলেছিল, কেউ পক্ষে বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছিল, আলোচনা হয়েছিল। কিন্তু তার পূর্বেই কিন্তু বাকশালের চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এই চূড়ান্ত পরিকল্পনাটা কারা বসে গ্রহণ করলো, কোথার থেকে এই বুদ্ধিগুলো আসলো, দ্যাট ইজ সিগনিফিক্যান্ট। এবং এখানে বাকশাল পরবর্তী সময়ে যে কর্ম পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছিল, যে বাকশাল একদলীয় ব্যবস্থা প্রতিষ্ঠার পর গ্রামগঞ্জের স্ট্রাকচারগুলো কি হবে, যেমন লোকাল গভর্নমেন্টকে তুলে দেওয়া হলো, হ্যাঁ, তারপরে লোকাল গভর্নমেন্টটা কিরকম দাঁড়ালো ওটা আমি পরে আসছি। লোকাল গভর্নমেন্টকে তুলে দেওয়া হলো, তাহলে লোকাল গভর্নমেন্টের লোকাল স্ট্রাকচারটা কি হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটা কি হবে। সেখানে দেখা গেল যে সেখানে সমবায় সমিতি গঠনের কথা বললো প্রত্যেকটা গ্রামে গ্রামে। এবং আপনি যদি দেখেন যে সোভিয়েত ইউনিয়ন দ্বারা যে প্রভাবিত, এটা পরিষ্কার প্রমাণ আমি দিচ্ছি। একটা হচ্ছে যে সমবায় সমিতি গঠনের কথা বলা হলো, তারপরে জমির যে মালিকানা, আপনি জানেন যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় জমির মালিকানা থাকে রাষ্ট্রের, কিন্তু জমির মালিকানা ব্যক্তির কাছে রাখা হলো, কিন্তু আরেকটা পরিকল্পনা এখানে নেয়ার কথা বলা হয়েছিল যে জমির মালিকানা রাষ্ট্রের কাছে থাকবে, কিন্তু জমির যে উৎপাদন, যে ফসল, সেটার মালিকানা ব্যক্তির একার থাকবে না, এটা রাষ্ট্র পাবে এবং সমবায় পাবে। সমবায় সমিতি যে গ্রামে গ্রামে করা হচ্ছে সেখানে দিতে হবে। রাষ্ট্রের জন্য খুব অল্প পার্সেন্টেজটা ভুলে গেলাম, 20 থেকে 25% ব্যক্তি পাবে, বাকি পুরোটাই রাষ্ট্র এবং সমবায় সমিতি পাবে। এর মধ্য দিয়ে সবাইকে বিতরণ করা হতে পারে। এই আইডিওলজিটা কার? এটা তো সোভিয়েত সমাজতান্ত্রিক একটা আইডিওলজি। এরকম বাকশাল পরবর্তী যে পুরো পরিকল্পনা আজকে বলার সময় নেই, পুরো পরিকল্পনাটা যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে আপনি দেখবেন যে পুরোটাই সোভিয়েত সমাজতান্ত্রিক মতাদর্শের আদলে এই পরিকল্পনাটা তৈরি করা হয়েছিল। এবং পরবর্তীতে যে স্টেট ইন্ডাস্ট্রিজগুলোকে, যে প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলোকে যে রাষ্ট্রায়ত্ত করা হয়েছিল, সেটাও কিন্তু সমাজতান্ত্রিক মতাদর্শে কিন্তু এটা করা হয়। এর মধ্য দিয়ে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছিল সব কিছুকে, আপনি দেখেছেন। পরবর্তীতে বড় বড় আদমজি জুটমিল সহ একটা পর্যায়ে গভর্নমেন্ট বন্ধ করে দিতে বাধ্য হলো। প্রত্যেকটা স্টেজে আপনি দেখবেন যে সোভিয়েত মতাদর্শের একটা প্রভাব। তা আমরা এই জন্য একাডেমিশিয়ানরা আমরা ধারণা করি যে এটা ব্যাপকভাবে সোভিয়েত মতাদর্শ দ্বারা প্রভাবিত। আর শেখ মনির কথা যেটা আপনি বললেন, সোভিয়েত এম্বাসির সাথে তার কন্টিনিউয়াস একটা যে যোগাযোগ, এটা বিষয়ে অনেক তথ্য প্রমাণ পাওয়া যায়। এই হচ্ছে বিষয়। আর আপনি লোকাল গভর্নমেন্টের কথা বললেন, দেখেন লোকাল গভর্নমেন্ট হচ্ছে একটি গণতান্ত্রিক ব্যবস্থার যে বেসিক স্ট্রাকচারের কথা বললাম, একটা অন্যতম বেসিক স্ট্রাকচার। তো লোকাল গভর্নমেন্টে কি বলা হয়? লোকাল গভর্নমেন্টে বলা হয় যে লোকাল পিপল ডিসাইড করবে যে তারা কি করবে, এবং এর মধ্য দিয়ে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় পিপলস পার্টিসিপেশনকে এনশিওর করা হয়, যে জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এই লোকাল গভর্নমেন্টের মাধ্যমে কিন্তু অংশ নেয়। এবং সংবিধানে কিন্তু 72 সংবিধানে এটা কিন্তু বলা ছিল সুন্দরভাবে যে প্রশাসনের প্রত্যেকটা স্তরের যে প্রতিনিধি, তারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হইবেন। এখানে করা হলো কি, পুরো লোকাল গভর্নমেন্টের ওই বিধানটাই একবারে ডিলিট করে দেওয়া হলো। ডিলিট করে দেওয়ার ফলে কি হলো, যে জনগণ যে রাষ্ট্রের মালিক, এইটা আর থাকলো না। 70 অনুচ্ছেদে আরও এক্সট্রিম করা হয়েছিল 70 অনুচ্ছেদকে। কিভাবে? সেখানে বলা হলো যে শুধু দলের বিপক্ষে ভোট দিলে সংসদ সদস্যপদ চলে যাবে এমন না, যদি কেউ কোনো একটা বিল যখন পার্লামেন্টে পাস হবে, ওইটা যদি কোনো সংসদ সদস্য মনে করে যে ওইটাতে বিপক্ষে আমি ভোট দিলে তো দল আমার সংসদ সদস্য চলে যাবে, তাহলে আমি ভোট দিতে গেলাম না, আমি বিরত থাকলাম। এখানে বলা হয়েছে কেউ যদি ভোটদানে বিরত থাকে তারও সংসদ সদস্যপদ চলে যাবে। এখন কিন্তু আছে যে ভোটদানে বিরত থাকলে কিন্তু সংসদ সদস্যপদ চলে যায় না, শুধু বিপক্ষে ভোট দিলে চলে যায়। কিন্তু তখন এরকম করা হলো যে বিপক্ষে ভোট দেওয়া তো দূরের কথা, আপনার যদি আপনি ভোট দিতে না যান তারপরে আপনার সংসদ সদস্যপদ থাকবে না। এবার আসি বিচার বিভাগে। ফান্ডামেন্টাল রাইটস এটা কি? আপনি যদি রাষ্ট্রের নাগরিক হন, রাষ্ট্রের কনসেপ্টটাই হচ্ছে
পিপলের জনগণের রাইট থাকবে, এখানে ভোটের অধিকার থাকবে, চলাফেরার অধিকার থাকবে, কথা বলার অধিকার থাকবে, এরকম 18টা ফান্ডামেন্টাল রাইটস 72-এর সংবিধানে ইনক্লুড করা হয়েছিল। এবং সংবিধানকে একটা ক্ষমতা দেয়া হয় যে এটাকে বলে সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, মানে কনস্টিটিউশনই সবচেয়ে সুপ্রিম। এখন সংবিধান তো নিজে কোনো প্রাণী না, সংবিধানকে তখন বলা হয় যে ঠিক আছে, সংবিধানকে যদি কেউ ভায়োলেট করে, ফান্ডামেন্টাল রাইটসকে যদি কেউ ভায়োলেট করে, তো সংবিধান তো প্রাণী না যে ভায়োলেট করলো তাকে ধরবে। তখন সংবিধান নিজেই বিচার বিভাগকে একটা ক্ষমতা দেয়। কি ক্ষমতা দেয়? সংবিধান বলে যে সংবিধান বিচার বিভাগ তুমি দেখবা যে আমাকে কেউ ভায়োলেট করতেছে। বিচার বিভাগ এই ক্ষমতাটা সংবিধান থেকে পায়। তখন যেটা দাঁড়াইলো যে ফান্ডামেন্টাল রাইটস এনশিওর করার যে ক্ষমতাটা বিচার বিভাগকে দেওয়া হয়েছিল, অর্থাৎ কোনো মানুষের ফান্ডামেন্টাল রাইটস যদি বাধাগ্রস্ত হয় বা রাষ্ট্র যদি বাধাগ্রস্ত করে, তাহলে সংবিধান এটা, বিচার বিভাগ এটা এনশিওর করবে যে তার ফান্ডামেন্টাল রাইটসকে কেন বাধা দেওয়া হচ্ছে। তখন এইটা স্থগিত করে দেওয়া হলো। কেউ গিয়ে বিচার বিভাগের কাছে আর বিচার চাইতে পারবে না যে তার ফান্ডামেন্টাল রাইটস কেন বাধাগ্রস্ত করা হচ্ছে। রাষ্ট্র যদি বাধাগ্রস্ত করে, তাহলে বিচার বিভাগেরও এই ক্ষমতা নাই এই নিয়ে কথা বলার। তাহলে একটা রাষ্ট্রের যদি ফান্ডামেন্টাল রাইটসকে আপনার ডিলিট করে দেওয়া হয়, যদি লোকাল গভর্নমেন্টের পিপলস পার্টিসিপেশনের অপশনকে ডিলিট করে দেওয়া হয়, যদি 70 অনুচ্ছেদের মতো অনুচ্ছেদের এক্সট্রিম ব্যবহার তৈরি করা হয়, যদি একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা দেওয়া হয়, যদি একটা দলই থাকবে আর কোনো দল না থাকবে না, কেউ কোনো কথা বলতে পারবে না, রাষ্ট্রপতির সিদ্ধান্তই হচ্ছে চূড়ান্ত, এই ধরনের জন্য একটা ব্যবস্থা করা হয়, তাহলে এখানে তো গণতন্ত্র বলতে আর কোনো কিছু থাকে না। গণতন্ত্রের কবর রচনা হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের মূল চেতনা যে গণতন্ত্র, এই গণতন্ত্র আওয়ামী লীগের দ্বারাই মুক্তিযুদ্ধের চেতনাকে কবর দেওয়া হয়েছে। খালি গণতন্ত্র কবর না, পুরো মুক্তিযুদ্ধের চেতনাকে কবর দেওয়া হয়েছে। প্রফেসর নজরুল, আপনি জানেন সংবাদপত্রের স্বাধীনতা বা মিডিয়ার বা গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বলা হয় ফোর্থ স্টেট, চতুর্থ স্তম্ভ বলা হয় রাষ্ট্রের। এবং বাকশাল সে কাজটি কীভাবে করেছিল, মাত্র 4টি পত্রিকা রেখে আর সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেই 4টি পত্রিকা কিন্তু সরকারি পত্রিকা হিসাবে কাজ করত, সে কোনো পাবলিক প্রপার্টি ছিল না। এর মানে তাদের কোনো স্বাধীনতা ছিল না, মুখপত্র হিসাবে কাজ করতো। মূলত সরকারের মুখপত্র ছিল এই 4টি পত্রিকা। এই সময় এটা কিন্তু একটা বাকশাল প্রতিষ্ঠার যে অবস্থাটা, এটা কিন্তু একটা ভয়াবহ চিত্র, মানুষকে সহজভাবে উপলব্ধি করতে পেরেছিল। এই বিষয় সম্পর্কে আপনি কিছু বলবেন আমাদের? বাকশালের একটা দিক ছিল গভর্নরদেরকে নিয়োগ দেওয়া। বাকশালের যে কনস্টিটিউশনটা কি ছিল, বাকশালের কনস্টিটিউশন ছিল এরকমের যে একজন চেয়ারম্যান থাকবেন, একটা কেন্দ্রীয় কমিটি থাকবে 115 জন সদস্যকে নিয়ে, আর একটা এক্সিকিউটিভ কমিটি থাকবে 14-15 জন সদস্যকে নিয়ে। বাকশালের 5টা অর্গান ছিল, যেটাকে আমরা বলি ফ্রন্ট অর্গানাইজেশন। একটা ছিল জাতীয় কৃষক লীগ, জাতীয় শ্রমিক লীগ, জাতীয় যুবলীগ, জাতীয় ছাত্রলীগ এবং জাতীয় মহিলা লীগ। এই 5টা অর্গান ছিল। এই কমিটি এবং এই 5টা অর্গানাইজেশনের মাধ্যমে বাকশাল ওয়ার্ক করত বা করার কথা। এর বাইরে বাকশাল প্রতিষ্ঠা করার পর তখনও পর্যন্ত সারা বাংলাদেশে 19টি জেলা ছিল, এবং তখন এটা সম্ভবত জুন মাসে 1975 সালের 19টি জেলাকে বর্ধিত করে 61টি জেলা করা হয়, এবং 61টি জেলায় 61 জন গভর্নরকে নিয়োগ করা হয়। এবং ইন্টারেস্টিং হচ্ছে, এই গভর্নররা কিন্তু রাষ্ট্রের কর্মকর্তা, তারা কিন্তু দে আর পলিটিক্যালি অ্যাপয়েন্টেড, এবং যারা একেবারেই আওয়ামী লীগের সাথে অথবা রক্ষী বাহিনীর সাথে জড়িত ছিল। এবং এদের নিয়োগ যে কারা এই গভর্নর হবেন, সিলেকশনটা কি, সেটা নির্ধারণ করতেন 3 জন ব্যক্তি। এই 3 জন ব্যক্তির মধ্যে প্রধানত শেখ মুজিবুর রহমান সাহেব, দ্বিতীয়ত শেখ ফজলুল হক মনি, আর তৃতীয়ত শেখ মুজিবুর রহমান সাহেবের ভগ্নিপতি বরিশালের, ওনার নাম হচ্ছে আব্দুর রব শ্রেণিয়াবাদ। এই 3 জন গভর্নর নিয়োগ দিতেন। এই পুরো দিয়েছেন, এবং শুধু গভর্নর না, এবং পুরো কমিটি, এই কমিটি কে আসবে না আসবে সবাই আওয়ামী লীগের ছিল এই কমিটির মধ্যে। একমাত্র বিশ্ববিদ্যালয়ের 1 জন বা 2 জন প্রফেসর ছিলেন যাদের ওই রকমের পলিটিক্যাল ছিল না, ব্যাকগ্রাউন্ড ওরকমের ছিল না, কিন্তু আওয়ামী লীগেরই তারা লোক, মানে কোনো পদে ছিলেন না, এটা আমরা বলতে পারি। সবাই মানে আওয়ামী লীগের লোক। এখন এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই গভর্নরদেরকে বলা হলো যে জাতীয় রক্ষী বাহিনী, যেটা সেই রক্ষী বাহিনীর যে ব্যাটালিয়ন, একটা ব্যাটালিয়নের অর্ধেক ব্যাটালিয়ন এই গভর্নরদের অধীনে দেয়া হবে। এবং এই রক্ষী বাহিনী কারা? রক্ষী বাহিনী হলো অ্যাবসলিউটলি ছাত্রলীগ,
যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, তারপরে যত লীগ আছে অর্থাৎ আওয়ামী লীগের সাথে জড়িত যে অঙ্গ সংগঠনগুলি আছে তাদের থেকে এই রিক্রুটটা করা হলো এদের মাধ্যমে। এবং শুধু তাই না, একটা পর্যায়ে গিয়ে বলা হলো যে 1980 সালের মধ্যে প্রতি বছর এই ব্যাটালিয়নের সংখ্যা এমনভাবে বাড়াবে যে 1980 সালের মধ্যে একটা কন্টিনজেন্ট তৈরি হবে এবং সেটা এই গভর্নরের অধীনে থাকবে 1980 সালের মধ্যে। এবং সেটার হিসাব বলা হলো যে 1,30,000-এর মতো টোটাল হবে 1980 সালের মধ্যে। এটা ছিল তাদের প্ল্যান। এবং আর একটা ভয়াবহ দিক ছিল, এই রক্ষী বাহিনীর অফিসারদেরকে ভারত ট্রেনিং দিত। রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার ছিল আমার এই ঢাকারই সাভারে হেডকোয়ার্টার ছিল, ওখানে ট্রেনিং হতো। একটা পর্যায়ে যখন দেখলো যে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ডেভেলপ করছে, তখন এইখান থেকে ট্রেনিং সরিয়ে ভারতের দেরাদুনে তখন নিয়ে যাওয়া হলো। এবং দেরাদুনকে বলা হয়, আপনি জানেন যে ইন্ডিয়াস স্যান্ড হার্স্ট মিলিটারি ট্রেনিং এর ক্ষেত্রে। এবং সেখানে 1974 সালে প্রথম এমনকি এখানে এই রক্ষী বাহিনীর অফিসারদেরকে পাঠানো হয় এবং তারা ট্রেনিং নিতে যান। তো এই যে সব বিষয়গুলি, এটা করা হয়েছিল মূলত যে টোটাল স্টেট ক্রাফটকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য, ব্যক্তি হিসেবে শেখ মুজিবুর রহমান সাহেব এবং দল হিসেবে আওয়ামী লীগ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এদেশে বসবাস করতে চায় তাকে আওয়ামী লীগ করতে হবে এবং তাকে শেখ মুজিবুর রহমান সাহেবের আনুগত্য করতে হবে। ভিন্ন মত, আমরা একটু মিডিয়া ভিন্ন প্রসঙ্গে চিন্তা, আসি। এটা করা যাবে না। এখন আসেন মিডিয়াও তাই, যে কেন মিডিয়া নিয়ন্ত্রণ কেন করলো? কারণ এরা দেখলো যে ভিন্ন মত তো তারা প্রকাশ করতে দিবে না। তো যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া থাকে বা মিডিয়ার স্বাধীনতা থাকে, তাহলে তারা তো ভিন্ন মত প্রকাশ করবে, সেখানে পাবলিক অপিনিয়নের মোবিলাইজেশন হবে, ভিন্ন কথা বলবে। সেই কারণে তখন এই ভিন্ন মতকে দমন করার জন্য, শুধু তাই না, যে ভিন্ন মত কেউ যাতে প্রকাশই করতে না পারে, সেই জন্য 4টি সংবাদপত্র বাদে বাকি সব সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করলো। 4টি সংবাদপত্র সরকারি মালিকানাধীন সংবাদপত্র: দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস এবং বাংলাদেশ অবজারভার। এই 4টি পত্রিকা, এবং 4টি পত্রিকাই হচ্ছে সরকারি মালিকানাধীন। তো সরকারি মালিকানাধীন পত্রিকা তো এমনি গণতান্ত্রিক সরকার থাকলেও সহজে সরকারের করতে পারে না, মানে তাদের তো অটোনমি নাই, তারা সমালোচনা করতে পারে না। আর এরকমের একটা কর্তৃত্ববাদী, একটা বেসামরিক কর্তৃত্ববাদী একটা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কার বুকের পাটা আছে বা কয়টা মাথা আছে যে সরকারের সমালোচনা করবে? এবং তখন আমরা দেখলাম যে যারা একটু এই ব্যাপারে ভিন্নমত পোষণ করছে, অনেক সাংবাদিক তখন নিগ্রহের শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে। এবং আপনার মনে আছে যে সাপ্তাহিক হলিডের সম্পাদক এনায়েতুল্লাহ খান, তাকে জেলে যেতে হয়েছে। তো এই টোটাল এটাকে আপনি বলতে পারেন এটা একটা প্যাকেজ। আপনি 4th সংশোধনীর মাধ্যমে একটা প্যাকেজ নিয়ে আসা হলো, যে প্যাকেজের মাধ্যমে পুরো রাষ্ট্র ব্যবস্থা একটা দল এবং একজন ব্যক্তির অধীনে নিয়ে আসা হলো, যে সেই দল এবং সেই ব্যক্তির বাইরে কোনো আর চিন্তা নাই, কোনো মতামত নাই, কোনো কথা নাই, কোনো বয়ান নাই। প্রিয় দর্শক, আমরা আবারও বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম এবং জনাব মেজবাউল আজম সওদাগর। আমরা জনাব মেজবার কাছে যাব। আমরা আপনাদের আলোচনায় যে বিষয়টি ফুটে উঠেছে সেটি হলো যে আসলে দেশটা হয়ে গিয়েছিল একটি একনায়কতন্ত্রের অধীনে। সেখানে কোনো আইন কানুন ছিল না, সেখানে ব্যক্তি হলো প্রধান হয়ে দাঁড়িয়েছিলেন, যেমন যেটা মুক্তিযুদ্ধের চেতনার একেবারেই বিরোধী। কিন্তু এই সর্বশেষ 15.5 বছর যে শাসনামল, শেখ হাসিনার শাসনামল, এটা কিন্তু তার চেয়ে কোনো অংশেই কম ছিল না। যারা বাকশাল দেখেছেন এবং যারা বাকশালের সময়টা কাটিয়েছেন, এমন অনেক ব্যক্তির সঙ্গে আমার অনেক সময় কথা হতো, তারা ওই সময় বলতেন যে ওই সময়ের চেয়েও কিন্তু ভয়াবহ অবস্থা ছিল এই শেখ হাসিনার শাসন। আসলে ওই সময়টা অল্প সময় ছিল, তো তত বেশি ডালপালা বিস্তার করতে পারেনি। এই কারণে শেখ হাসিনার শাসন আমলকে বলা হয় বাকশাল 2.0। আসলে বিষয়টি কি তাই? আপনি যে বলছেন যে বাকশাল 2 কেন বলা হচ্ছে, আপনি দেখেন বাকশাল গঠন করার যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গঠন করা হয়েছে, বাকশাল গঠন করার পূর্বে 73 সালের ইলেকশন কারচুপি ডাকাতি থেকে শুরু করে পরবর্তী সময় আওয়ামী লীগ যতদিন সময়টা ছিল 15ই আগস্ট পর্যন্ত যে কার্যাবলীগুলো ছিল, তার প্রত্যেকটা কার্যাবলীর সিমটম আপনি বর্তমান সময়ের পর খুন পাবেন, আপনি গুম পাবেন, আপনি সংবিধানকে তোয়াক্কা না করা এটা আপনি পাবেন, তারপরে জেল জুলুম নির্যাতন সেটা আপনি পাবেন, তারপরে বিরোধী দল মতকে দমন করা সেটা আপনি পাবেন,
তারপর পত্রিকা বন্ধ করা যে বিষয়টা সেটা আপনি পাবেন। আমার দেশ বন্ধ করা দেওয়া হয়েছে, তারপরে দিগন্ত বন্ধ করে দেওয়া হয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং দেখেন পিস টিভি একটা ভারত থেকে জাকির নায়েকের একটা টিভি, সেখানে কে কোথায় একটা লাইক দিছে, এই লাইক দেওয়াটার কারণে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং ওই সময়ের প্রত্যেকটা সিমটম আপনি এই সময়ের মধ্যে পাবেন। এবং এই দলটি এই 71 থেকে 75 সাল পর্যন্ত দলটি যে জিনিসগুলোর চর্চা করেছিল, এই জিনিসগুলোর চর্চার মধ্য দিয়ে দলটি যে ক্যারেক্টারিস্টিক্সগুলো অর্জন করেছিল, যে মূল্যবোধগুলো অর্জন করেছিল অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, তার যে একটা চরিত্র তৈরি হয়ে গেছিলো, এই চরিত্র তৈরি থেকে এই দলটি কিন্তু এখন পর্যন্ত আপনার বের হয়ে আসতে পারেনি। এবং এখন পর্যন্ত আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থানের পরে এই যে এতগুলো মানুষ মারা গেল, ছোট ছোট বাচ্চাকে এইভাবে মারা হলো। এখন নতুন তথ্য 2 দিন আগে আমরা পাইলাম যে গুম হওয়া ব্যক্তির কাছে তার ছোট্ট শিশুকে নিয়ে গিয়ে শিশুর উপর নির্যাতন করে খেতে না দিয়ে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছে, সেটাও আমরা পেলাম। পৃথিবীর আর কোনো ফ্যাসিস্টের এরকম কোনো উদাহরণ আছে এটা মনে হয় আর পাওয়া যাবে না। সুতরাং আমি বলবো যে দলটি ওই বাকশালের মধ্য দিয়ে যে চারিত্রিক বৈশিষ্ট্যটা অর্জন করেছে, এই চারিত্রিক বৈশিষ্ট্যটা থেকে এখন পর্যন্ত এই দলটি বের হয়ে আসতে পারে নাই। প্রফেসর নজরুল, আমরা গত 15.5 বছরে দেখেছি যে বাকশালের মানসিকতা থেকে হাসিনার আওয়ামী লীগ কিন্তু বেরিয়ে আসতে পারেনি। মাজবাউল আজম সওদাগর বলছিলেন যে আসলে ওই সময় যে কাজগুলি করা হয়েছিল, ভোট ডাকাতি থেকে শুরু করে গুম খুন, আমরা 15.5 বছরে তাই দেখেছি। কিন্তু গত 15.5 বছরে কিন্তু বাকশাল নিয়ে কোনো সমালোচনা এই হাসিনা সরকার শুনতে চাইতো না, আওয়ামী লীগের কেউ না। এমনকি তারা বলার চেষ্টা করত যে ওই সময় বাকশাল ঠিকই ছিল, এবং তারা এমনও বলেছে যে বাকশাল হলো মুজিবের জনকল্যাণবাদী রাষ্ট্র গঠনের একটি নয়া প্রতিষ্ঠান, এই ধরনের তকমা দেওয়া হয়েছে। কিন্তু এই বাকশালকে কেন্দ্র করেই কিন্তু মুজিব বিদায় হয়েছে, তার পরিণতিরা ভয়াবহ হয়েছে। এবং এই বাকশালের মানসিকতা নিয়ে 15.5 বছর দেশ চালাতে গিয়ে জনগণকে কষ্ট দেওয়া হয়েছে, এদেশের গণতন্ত্রকে শেষ করে দেওয়া হয়েছে, এমনকি সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। এবং শেষ পরিণতি কি হয়েছে আমরা দেখেছি, হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আমার প্রশ্ন হলো, এরকম ভয়াবহ পরিণতি সত্ত্বেও এই দল এবং দলের মানুষ সেই মানসিকতা কিন্তু সরে আসেনি। আমরা সেই দলটির কিছু লোকদের কথাবার্তা শুনলে, সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়া দেখলে কিন্তু আমরা সেটাই দেখছি। আওয়ামী লীগ কি আসলে একটি রাজনৈতিক দল, না গ্যাংস্টার, না মাফিয়া চক্র? এই প্রশ্ন কিন্তু উঠেছে। বাকশাল করার পরে শেখ মুজিবুর রহমান সাহেব কিন্তু বাকশালকে তার সেকেন্ড রেভলিউশন বলেছিলেন, দ্বিতীয় বিপ্লব। এবং আর একটা উনি বিশেষণ দিয়েছিলেন যে এটা হচ্ছে দ্য ডেমোক্রেসি অব দি এক্সপ্লয়েটিং মাসেস, যে যারা শোষিত মানুষ তাদের গণতন্ত্র, মানে এরকমের কথাবার্তা বলেছেন। এবং বাকশাল নিয়ে আমরা মোটামুটি আলাপ করেছি এবং সেখানে দেখেছি কি ভয়াবহ একটা অবস্থা ছিল। তো আওয়ামী লীগ কিন্তু কখনোই বাকশালের বিরোধিতা করা তো দূরের কথা, আমার এখনো স্পষ্ট মনে আছে আওয়ামী লীগের অনেক নেতা, বিশেষ করে আমি যদি বলি মাহবুবুল আলম হানিফ সাহেব, উনি প্রকাশ্যে সাংবাদিকদেরকে বলেছেন যে আমরা বাকশালে ফিরে যাব। এবং আওয়ামী লীগ বাকশালকে বিরোধিতা করা তো দূরের কথা, বাকশালকে ওন করেন। এবং আমি বলবো যে গত 15 বছরে আওয়ামী লীগ বাকশাল সাংবিধানিকভাবে আইনগতভাবে প্রতিষ্ঠা করে নাই, কিন্তু বাকশাল প্লাস রাষ্ট্র এবং সমাজ জীবন এস্টাবলিশ করেছে, বাস্তবায়ন করেছে। এই কারণে আমি এটাকে বাকশাল প্লাস বলতে চাই। আমি এই বাকশাল 2.0 বলতে চাই না, কারণ আমরা এই জুলাই রেভলিউশনের পরে এটাকে আমরা নাম দিয়েছি, বা বাংলাদেশের জনগণ নাম দিয়েছে বাংলাদেশ 2.0। সেই কারণে এই যে একটা মর্যাদার জায়গাটা আমরা এখানে যোগ করতে চাই না, এই জন্য আমি এটাকে বলবো বাকশাল প্লাস। কথা হলো কি যে আওয়ামী লীগ 1972 থেকে 75 সালে যে ভুলগুলি করেছে, যদি আমরা ধরে নেই যে ধরে নেই আওয়ামী লীগ শিক্ষা নেয় নাই। রাজনৈতিক দলের ভুল হতে পারে, রাজনৈতিক দল ভুল করতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে সে ভুলটাকে স্বীকার করছে কিনা এবং মানুষের কাছে ক্ষমা চেয়েছে কিনা। একটা রাজনৈতিক দল ভুল করে আবার মানুষের কাছে ক্ষমা চাইলে মানুষ ক্ষমা করে দেবে, এটা হতেই পারে। কিন্তু আওয়ামী লীগের যে নেতৃত্ব এবং আওয়ামী লীগের যে বিশেষ করে আমরা বলবো যে গত 15 বছরের যে প্যাটার্ন অফ লিডারশিপ যেটা দেখেছি, সেখানে গণতন্ত্রের তো সিটে ফোটাও ছিল না। অন্যান্য অনেক দল নিয়ে কথা হতে পারে যে তাদের কি গণতন্ত্র ছিল,
কিন্তু আওয়ামী লীগের তো কিছুই ছিল না। অন্যান্য অনেক দলের মধ্যে গণতন্ত্র না থাকলেও এইভাবে এত কেন্দ্রিকতা, এত ব্যক্তিতান্ত্রিকতা যে একজন ব্যক্তির বাইরে কিছু চিন্তা করতে পারবেন না, এবং এত একাডেমিক লিটারেচার ওভার দ্য ইয়ার্স আপনার হয়েছে কোনো দল নিয়ে এরকমের বলা হয় না যে ওয়ান ম্যান রুল, ওয়ান ওম্যান রুল। আওয়ামী লীগের সম্পর্কে বলা হয়েছে, লেখা হয়েছে, এবং আমাদের বাংলাদেশের লোকেরা লেখা নাই, বিদেশের রাষ্ট্রবিজ্ঞানীরা লেখছেন। ক্রিস্টিয়ান ফেয়ার তার আপনি লেখা দেখতে পারেন, সে বলছে ওয়ান উইমেন রুল। তো কাজে এই যে কেউ কেউ বলছেন এটা হাইব্রিড রিজিম, কেউ বলছেন এটা কম্পিটিটিভ অথরিটেরিয়ানিজম, কেউ বলছেন এটা কোয়াজি ডেমোক্রেসি। তো এই রকমের যে অভিধা, এটা কিন্তু আগে কখনো আমরা দেখিনি। এবং কথা হলো যে আওয়ামী লীগ কি তাহলে ভুল শুধরিয়েছে, শিক্ষা নিয়েছে? এইটা আওয়ামী লীগ নেয় নাই। কারণ 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নেতাদের যে বক্তব্য এবং এখনো পর্যন্ত তাদের যে বক্তব্য আমরা দেখি, এতে আমাদের হতাশা লাগে। আমরা তো চাই না আওয়ামী লীগের মধ্যে একটা দল নিশ্চিহ্ন হয়ে যাক, বিপদগামী তারা হয়ে যাক। একজন নেতাকে এরকমের দেশ ছেড়ে তারপরে চলে যেতে হয়, নেতাকর্মীরা এরকমের তারা আনাচে কানাচে ঘুরে বেড়াবে, আত্মগোপনে করবে, এটা তো আমরা চাই না। তাহলে আমরা চাই তাদেরকে শোধরাতে হবে। আজকে আমি বলবো যে যারা ইভেন এখনো আওয়ামী লীগ নিয়ে চিন্তা করেন বা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন, তাদের কোশ্চেন করা দরকার আওয়ামী লীগের নেতাদেরকে, যে আপনারা কেন এরকমের করলেন, কেন আপনাদের কারণে আমরা তারা একই ধরনের মানসিকতা পোষণ করে, তারা কিন্তু প্রশ্ন করছে না। এটাই তো হতাশার জায়গা, তারা তো প্রশ্ন করছে না। এবং তারা এটাকে তারা এখনো স্বীকার করছে না যে এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসছে, এই যে রক্ত দিয়েছে মানুষগুলো এটা মারা গিয়েছে, তারা আনতেই চায় না, এটা আনতেই চায় না। এটাকে তারা মনে করে ষড়যন্ত্র, অথবা তাদের সরকার খুব ঠিকই ছিল। এটা তো হবে না ভাই, এটা স্বীকার করতে হবে। আওয়ামী লীগ যদি ঘুরে দাঁড়াতে চায়, আওয়ামী লীগ এখানে থাকবে কি থাকবে না সেটা তো একটা সময় গিয়ে সেটা বাংলাদেশের জনগণ নির্ধারণ করে। মুসলিম লীগ একসময় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল, ক্ষমতায় ছিল, এখন তো মুসলিম লীগ নাই, এখন ইতিহাস খুঁজতে হয়। তো আমি এই কারণে বলবো যে তাদের আত্মসমালোচনা করা উচিত, নেতৃত্বের ব্যাপারে তাদের ভাবা উচিত যে আজকে এই অবস্থা কেন হলো। এবং আপনি যে একটা বলছিলেন আপনার বক্তব্য কথার শুরুতেই, যে এটা কি তাহলে সোভিয়েত ইউনিয়ন অথবা কমিউনিস্ট পার্টির মতো চাইনিজ, আমি বলবো যে ইভেন চাইনিজ কমিউনিস্ট পার্টির মতো না, সেটার থেকেও খারাপ অবস্থা। তার কারণ কি, চাইনিজ কমিউনিস্ট পার্টিতে কিন্তু যিনি নেতা তিনি যা খুশি তা করতে পারেন না, এবং তার সমালোচনা হয়। এবং কমিউনিস্ট পার্টির মধ্যে এক ধরনের ডেমোক্রেসি আছে, তার অ্যাকাউন্টেবিলিটি আছে, কৈফিয়ত দিতে হয়, সেখানে এরকমের করাপশন করা যায় না। এখানে কিন্তু সেটা ঘটে নাই। এখানে এটা তো মোর ডেঞ্জারাস দ্যান ইভেন চাইনিজ কমিউনিস্ট পার্টি, এটা মোর অথরিটেরিয়ান দ্যান চাইনিজ কমিউনিস্ট পার্টি। আওয়ামী লীগ যে একটা দল, তাদের যে দলীয় যে ব্যবস্থাটা এবং যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিল, আনফরচুনেটলি সেখানে এরকমের কোনো যে দলের নেতা বা দলের কোনো সমালোচনা এটা কেউ করতে পারতো না। জনাব মেজবা, আমরা বাকশাল নিয়ে কথা বললাম, এবং আমরা আপনাদের আলোচনায় যে জিনিসটা স্পষ্ট হয়ে গেল সেটি হলো আসলে সেই বাকশালের মানসিকতা আওয়ামী লীগ তো সরে আসেইনি, বরঞ্চ গত 15.5 বছরে আরো বেশি বড় হয়ে দেখা দিয়েছিল। এখন এই আওয়ামী লীগকে যদি বাংলাদেশে কেউ পুনর্বাসন করতে চায়, তাহলে তাদের রাজনীতি কি হবে? রাজনৈতিক দলগুলোর অবশ্যই বুঝতে হবে, এবং এই তরুণ প্রজন্মই কিন্তু আগামীতে নেতৃত্ব দিবে। এবং ভোটের রাজনীতিতে কিন্তু এই তরুণ প্রজন্মর, আমি বারবার যে কথাটা বলছি, এই তরুণ প্রজন্ম ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একটা হচ্ছে প্রত্যেকটা তরুণের ভোট, 1। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা তরুণ দ্বারা তার ফ্যামিলি প্রভাবিত হবে। এবার এটা আমি বলছি, প্রত্যেকটা তরুণ দ্বারা তার ফ্যামিলির অন্যান্য ভোটাররা প্রভাবিত হবে। এবং আমি ধারণা করছি একজন রাজনৈতিক নেতার কথা দ্বারা তরুণের ফ্যামিলি যতটা প্রভাবিত হবে, তার চেয়ে ওই ফ্যামিলিতে যে তরুণ প্রজন্মের যে সদস্য আছে তার কথা দ্বারা তারা ভোটের রাজনীতিতে বেশি প্রভাবিত হবে। আমি আশা করব রাজনৈতিক দলগুলো তরুণদের চাওয়াকে গুরুত্ব দেবে। প্রফেসর নজরুল, এই প্রসঙ্গটা এসছে এই কারণে, সাম্প্রতিক সময়ে রাজনীতিতে যে ধরনের কথাবার্তা হচ্ছে, যে ধরনের ভূমিকা আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দলের, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি এই বাকশালে প্রেতাত্মা, এই আওয়ামী লীগ, এই স্বৈরশাসক, এই গুণ খুমের জন্য যারা গণহত্যাকারী যেটা বলা হচ্ছে, তাদের পুনর্বাসনের ব্যাপারে তাদের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মনে হয় তারা পুনর্বাসন করতে চায়। যার কারণে আওয়ামী লীগ রাজনীতি থাকবে কি থাকবে না এই বিষয়ে যখন তারা কথা বলে, তারা উল্টো সুরে কথা বলে। ছাত্রলীগের নিষিদ্ধ করা হয়েছে, সেটি উল্টো সুরে কথা বলে। আমার প্রশ্ন হলো যে এই আওয়ামী লীগ, যাকে আমরা একটা মাফিয়া চক্র বলি, একটা গণহত্যাকারী একটি দল, এবং আমরা দেখেছি 72-এর পর থেকে এই একটা রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্য হওয়া দরকার
তার কোনো কিছু এর মধ্যে আমরা খুঁজে পাইনি। তাহলে এই দলটিকে পুনর্বাসনের জন্য বিচারের আগেই কেন এই তৎপরতা? গত 15 বছরে যে সরকার ক্ষমতায় ছিল তারা মোটা দাগে 3টা গণহত্যা করেছে এবং এই গণহত্যার জন্য তাদের বিচার হওয়া উচিত। প্রথম হচ্ছে বিডিআর যে ম্যাসাকার, সেটা নিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। দ্বিতীয়ত হচ্ছে শাপলা চত্বরে যে আলেম ওলামাদেরকে রাতের অন্ধকারে হত্যা করা হয়েছে। আর থার্ড জুলাই আগস্টে যে এইভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। তো প্রথম কথা হলো যে রাজনৈতিক দল হিসেবে টিকবে কি টিকবে না, আমি বলবো এটা জনগণের অভিপ্রায়ের উপরে নির্ভর করবে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান পড়ে আমরা যতটুকু বুঝেছি তাতে আমরা বলবো যে জনগণের যে অভিপ্রায়, জনগণের যে চাওয়া বা পাওয়া, জনগণ যেটা চায় সেটাকে সম্মান করতে হবে। আর সেটাকে সম্মান করতে যদি কোনো রাজনৈতিক দল ব্যর্থ হয় বা রাজনৈতিক দল যথাযথভাবে যথাসময়ে রেসপন্ড করতে না পারে, তাহলে সেই রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে কিনা বলা যায় না, উঠতে পারে। কারণ মুসলিম লীগকে আমরা দেখেছি। তো কাজেই আমি চাইবো যে যারা সুস্পষ্টভাবে মানুষ হত্যা করেছে তাদের বিচার আগে করতে হবে। কোনো অবস্থাতেই যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়, কেউ যাতে এরকম হত্যাকাণ্ড করে পার পেয়ে না যায়, সে যে দলই করুক এবং যত বড় নেতাই হোক। আর ফাইনালি আমি বলি, যেটা বলা হয় যে এই যে আমরা আলোচনা করলাম যে বাকশাল সম্পর্কে, তো আমরা প্রথমেই বলছিলাম যে সোভিয়েত ইউনিয়নের কথা, সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নের যে আদর্শ, যে 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 প্রেসক্রিপশন, সেটা কপি করা হয়েছে সোভিয়েত ইউনিয়নের মডেলকে, কিন্তু তাদের ইডিওলজিকে কিন্তু গ্রহণ করা হয় নাই। তো কাজেই এই জন্য ওই বাকশাল যেমন ওয়ার্ক করেনি, গত 15 বছরেও ওয়ার্ক করেনি এই বাকশালী চিন্তা। এবং যে অপরাধ হয়েছে রাজনৈতিক দলগুলির কোনোভাবেই উচিত হবে না জনগণের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। আমরা 1975 সালের 25শে জানুয়ারি যে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল 4র্থ সংশোধনের মাধ্যমে, যেটি বাকশাল নামে বহুল পরিচিত, সেটি নিয়ে আমরা এখানে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আমরা আশাবাদী যে আপনাদের এই আলোচনার মাধ্যমে সাধারণ, বিশেষ করে তরুণ সমাজ এই বিষয় নিয়ে ভাববেন এবং তারা দেখার চেষ্টা করবেন যে 72 থেকে 75 এবং সর্বশেষ 15.5 বছর রাজনৈতিক অবস্থাটা কেমন ছিল। একটা তুল্যমূল্য বিচার যখন তারা করবেন, নিশ্চয়ই অনেক নয়, হুবহু মিল খুঁজে পাবেন। এর মানে হলো যে এই যে গত 15.5 বছরে যে শাসন ব্যবস্থাটা ছিল আওয়ামী লীগের নামে, কিন্তু আসলে সেটি ছিল, যেটি প্রফেসর নজরুল বলছিলেন, বাকশাল প্লাস। আসলে বাকশাল প্লাসই ছিল। এবং আসলে ঠিক এই বাকশাল কিন্তু এদেশের মানুষ কখনোই গ্রহণ করেননি। সেই বাকশালের নামে যেটা ছিল সেটাকে গ্রহণ করেনি, বাকশাল প্লাস নামে যে নামেই ছিল না কেন সেটাকে গ্রহণ করেনি। এটাই ছিল আসলে এদেশের মানুষ যে গণতান্ত্রিক এবং সচেতন, এরা বারবার তারা প্রমাণ দিয়েছেন, বিশেষ করে আবার তরুণরা তারা প্রমাণ দিয়েছেন। এবং এই ধরনের শাসন ব্যবস্থার পরিণতি কি হয় সেটা আমরা দেখলাম। এবং ভবিষ্যতে যদি কেউ এই ধরনের চিন্তা করে বা এই স্বৈরাচারদেরকে পুনর্বাসনের চেষ্টা করে, যারা প্রফেসর নজরুল বলছিলেন, তাদের পরিণতি ভালো হবে না। আমরা আশা করব যে এই ধরনের আত্মঘাতী দেশবিরোধী চিন্তা কেউ করবেন না। প্রফেসর নজরুল ইসলাম এবং জনাব মেজবাউল আজম সওদাগর, আপনারা আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।